রাত 1:40। হঠাৎ একজন নার্স এসে অতরাকে বলল, সেই কখন থেকে দেখছি আপনি এখানে দাঁড়িয়ে আছেন, যান কোনো এক জায়গায় গিয়ে বসে থাকুন। এভাবে রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকবেন না। রাত 3:06। হঠাৎ একটি মহিলা এসে অদরাকে বলল, এই যে শুনছো মা, এই 3য় তলার অপারেশন থিয়েটারটা কোন দিকে একটু বলবে? আমার মেয়েকে নিয়ে গেছে সেখানে, আমার নাতি হবে তো তাই। অদরা হাত দিয়ে দেখিয়ে দিয়ে বলল, ওই দিকে। অদরার গলা শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। এটা যে কোনো মানুষের গলা তা বোঝার উপায় নেই। তাই মহিলাটি বলল, কি হয়েছে তোমার? তোমার গলা এমন লাগছে কেন? আর তুমি এভাবে কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? উত্তর না পেয়ে, আচ্ছা মা, তোমার সাথে পরে কথা হবে, আমি আগে একটু আমার মেয়েকে দেখে আসি, থাকো তুমি। মহিলাটি চলে গেল। ভোর 5:23। একজন ক্লিনার এসে অদরাকে বলল, দেখি একটু সরে দাঁড়ান তো, জায়গাটা একটু ঝাড় দিয়ে দেই। কি হলো, সরুন। অদরা টলতে টলতে সরে দাঁড়ালো। অদরা এমনভাবে টলছে যেন মনে হচ্ছে সারা রাত নেশা করেছে, কিন্তু না, সে নেশা করেনি, বরং সারা রাত হসপিটালের 305 নং কেবিনের দরজার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ দরজার বাইরে দাঁড়িয়ে ছিল, কারণ ভেতরে ঢোকা যে তার নিষেধ। ক্লিনার কাজ করে ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর 305 নং কেবিনের দরজা খুলে বেরিয়ে এলেন আরিফা বেগম। দরজা খুলে দেখলেন অদরা দাঁড়িয়ে আছে দরজার সামনে। স্পষ্ট বুঝতে পারলেন মেয়েটা সারা রাত ঘুমায়নি। অপূর্ব সেই চোখ দুটির নিচে কালো দাগ পড়ে গেছে। কিন্তু অদরাকে কিছু না বলে আরিফা বেগম সেখান থেকে চলে গেলেন। অদরা তার চলে যাওয়াটা দেখল। কিছুক্ষণ পর সেই রুমের দরজাটা খুলে ভেতরে ঢুকলো। রুমের ভেতরে ঢুকে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল দরজার কাছে। তারপর আস্তে আস্তে বেডের দিকে এগুলো। বেডে থাকা রুগীর হাতটা ধরে আস্তে আস্তে বলতে লাগলো, আপনান উঠো, আর কত নাটক করবা? অনেক হয়েছে, এবার বন্ধ করো তোমার এই নাটক। জানো এই হসপিটালের ডাক্তাররা কি বলেছে তুমি নাকি কোমায় চলে গেছো, তোমার সুস্থ হওয়ার সম্ভাবনা নাকি অনেক কম। আরে পাগল হয়ে গেছে ডাক্তাররা, তারা জানে না যে তুমি নাটক করছো, আমার উপর রেগে আছো বলে তুমি এমনটা করছো। ওহ, কি করে ওনারা বুঝবে বলো তো? রাগ মাপার যন্ত্র তো ওনার এখনো আবিষ্কার হয়নি। এই তুমি কি আমায় শুনতে পাচ্ছ না? এই উঠো, প্লিজ উঠো, দেখো আমি এসেছি তোমার কাছে, আমাকে একটু জড়িয়ে ধরবে না? শোনো না, আমি আর কখনো তোমার থেকে দূরে যাব না, সব সময় তোমার সাথে থাকবো, আর কখনো তোমায় রাগাবো না, উঠো না। হঠাৎ অদরা চোখ পড়ল আপনানের পেছনের কাছের জানালার উপরে। অদরা আবার বলল, দেখো আপনান, আমার চোখের কাজল লিপটে আছে, তুমি বকবে না এবার আমায়? কথা দিলাম, এবার থেকে তুমি যখনই আমাকে সাজতে বলবে আমি সাজবো। আমি শুধু তোমার জন্য সাজবো, যেখানে যেতে বলবে সেখানেই যাব, তুমি যেভাবে চা খেতে বলবে ঠিক সেভাবেই খাবো, কথা দিলাম তোমায়। হঠাৎ অনেক জোরে জোরে কাঁদতে লাগলো অদরা। সব আমার দোষ, সব আমার দোষ, আমায় ক্ষমা করে দাও, আজ আমার জন্য তোমার এই অবস্থা। আমি যদি তোমার জীবনে না আসতাম তাহলে আজ তুমি দিশা আপুর সাথে সুখে সংসার করতে পারতে। এই শুনছো তুমি? প্লিজ উঠো, আমার দিকে তাকাও, কথা বলো আমার সাথে। কথাগুলো অদরা আপনানকে বলছে। আপনান সেই মানুষটা যাকে অদরা খুব ভালোবাসে, যার জন্য সারা রাত কেবিনের বাইরে দাঁড়িয়েছিল। কিন্তু আপনান এখন কোমায়, ডাক্তাররা বলতে পারছে না তার কবে হুঁশ ফিরবে বা আদৌ ফিরবে কিনা। চোখে নোনা পানি নিয়ে আপনানের বুকের উপরে নিজের মাথাটা রাখলো অদরা। তারপর চোখ বুজে হারিয়ে গেল তার অতীত জীবনের ঘটনায়। ভাবতে থাকলো কিভাবে তার পরিচয় হয় আপনানের সাথে। ভাবতে থাকলো কেন আজ আপনানের এই দশা। চোখে নোনা পানি নিয়ে আপনানের বুকের উপরে নিজের মাথাটা রাখলো অদরা। তারপর চোখ বুজে হারিয়ে গেল ওই অতীত জীবনের ঘটনায়। ভাবতে থাকলো কিভাবে ওর
পরিচয় হয় আপনানের সাথে। ভাবতে থাকলো কেন আজ আপনানের এই দশা। সবুজ ঘাসে ঘেরা বাগানটির সামনে সদর দরজা, আর দরজায় দাঁড়িয়ে আছে পূর্ণিমা আপু। বেস্ট অফ লাক অদরা, ভালোভাবে যেও। পূর্ণিমার পাশে দাঁড়ানো আলো আপু বলল, রাস্তাঘাট দেখে শুনে যাবে আর ভালোভাবে ইন্টারভিউটা দেবে। ওকে ওকে আপু, তোমরা সবাই দোয়া করো। রাজিয়া বেগমের কাছে এসে অদরা বলল, আসি মামুনি, দোয়া করো। আসো মা, ভালোভাবে ইন্টারভিউটা দিও। সবাইকে সালাম দিয়ে অদরা ইন্টারভিউ দেওয়ার জন্য বেরিয়ে গেল। 25 মিনিট পরে অদরা দাঁড়িয়ে আছে একটা 8তলা ভবনের সামনে। এআর গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির অফিসটি। এখানে অদরা এসেছে চাকরি খুঁজতে। আজ ওর ইন্টারভিউ। অফিসের প্রথম সিঁড়িতে পা দেওয়ার আগে ও মনে মনে আল্লাহকে ডেকে নিল। তারপর অফিসের মধ্যে গেল। অফিসের প্রথম তলাতে ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছে। অফিসে ঢুকে অদরা দেখলো সারা অফিস লোকজনে ভর্তি। বাবা, এত লোক! কত লোক এসেছে এখানে ইন্টারভিউ দিতে, কিন্তু টিকবে তো মাত্র 20 জন। আর এই 20 জনের মধ্যে কি আমি টিকতে পারবো? ইস, ভুল হয়ে গেছে একটা। কোম্পানির এমডিরিপি এর পদে জব করতে পারলে ভালো স্যালারি পাওয়া যাবে, সেটা ভেবে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছি। এই পোস্টের জন্য তো মাত্র একজনকেই নিবে। আমি কি হতে পারবো সেই একজন? একটি চেয়ারে বসে বসে অদরা এই কথাগুলো ভাবছিল। তারপর হঠাৎ করে ওর ডাক পড়ে গেল। অদরা তড়িঘড়ি করে নিজেকে একটু গুছিয়ে নিয়ে ইন্টারভিউ রুমে গেল। রুমের দরজাটা খোলার পর, মে আই কাম ইন স্যার? রুমটিতে 2টি লোক ছিল। প্রথমজন একটি বড় চেয়ারে বসা, আর দ্বিতীয়জন বসেছেন তার পাশের একটি ছোট চেয়ারে। দ্বিতীয় লোকটি বলল, আরে আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ টেক ইউ সিট। থ্যাংক ইউ স্যার। দ্বিতীয় লোকটি অদরাকে নানা প্রশ্ন করতে থাকে, আর অদরাও উত্তর দিতে থাকে। একটা সময় পরে অদরা মনে মনে ভাবলো, ব্যাপারটা ঠিক বুঝলাম না। এই লোকটা আমাকে এত প্রশ্ন করছে, কিন্তু ওই লোকটা তো আমাকে কিছু জিজ্ঞাসাই করছে না, তাকাচ্ছেও না আমার দিকে। যখন দুজনেই আমাকে পছন্দ করবে তখনই তো আমি চাকরিটা পাবো। বোঝা হয়ে গেছে এই চাকরিটা আর আমার কপালে জুটবে না। কথাগুলো ভাবতে ভাবতেই অদরার মনটা একটু খারাপ হয়ে গেল। মিস অদরা, কি হলো? আর ইউ অলরাইট? জি স্যার, আই এম ফাইন, সরি। এবার প্রথম লোকটি বলল, আপনাদের সরি থ্যাংক ইউ বলা যদি শেষ হয়ে থাকে তো কাজের কথায় আসা যাক। দ্বিতীয় লোকটি বলল, অবশ্যই স্যার। প্রথম লোকটি অদরাকে বলল, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। ক্যান আই? শিওর স্যার। মিস অদরা, আপনি এই জবটা কেন করতে চান? স্যার, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, আর এই জবটা আমাকে সেই সুযোগটা করে দেবে বলে আমি আশা করছি। মিস অদরা, মানুষকে জীবনে এত আশা করতে হয় না। এ নিয়েও তা আপনি কোম্পানির এই পোস্টটার জন্যই কেন অ্যাপ্লাই করেছেন? আরও তো অনেক পোস্ট আছে এখানে, সেগুলোর জন্য তো করতে পারতেন। কোনো স্পেশাল রিজন আছে কি এর পেছনে? নো স্যার, মিথ্যা কথা, সত্যিটা আপনারা জানেন। ওকে, আপনি কি এই পোস্টের সব কন্ডিশনগুলো মেনে নেবেন? কন্ডিশনের কথা শুনে অদরা একটু ঘাবড়ে গেল। কন্ডিশন? সরি স্যার, কিন্তু কিসের কন্ডিশন? আমাকে তো কোনো কন্ডিশনের কথা বলা হয়নি। কারোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে গেলে তাকে কিছু শর্ত মানতে হয়। আপনি কি সেটা জানেন না? না স্যার। দ্বিতীয় লোকটি বলল, আসলে স্যার, ওনার কোনো দোষ নেই। আমরা এই অ্যাডভার্টিজমেন্টে কোনো শর্ত উল্লেখ করিনি।
তো এখন করছি। মিস অদরা, আপনাকে এখানে কাজ করতে হলে 3টা শর্ত মেনে চলতে হবে। শর্ত নাম্বার 1, আপনার বস আপনাকে যত কাজই দিক না কেন আপনাকে তা করতে হবে উইথ ডিউ রেসপেক্ট। আপনি কি সেটা করতে পারবেন? জি স্যার, ইনশাল্লাহ পারবো। শর্ত নং 2, আপনাকে যে কোনো সময় যে কোনো জায়গায় এই কোম্পানিটাকে রিপ্রেজেন্ট করতে হতে পারে, ক্রিয়েটিভ লেকচার দিতে হতে পারে। আপনি কি সেটা পারবেন? আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট স্যার। শর্ত নাম্বার 3, এতক্ষণ পর্যন্ত যতগুলো মেয়ে এই পোস্টের জন্য ইন্টারভিউ দিতে এসেছে তারা কেউই এই শর্ত মানেনি, তাই তারা এই কাজটি পায়নি। এবার দেখি আপনি সেটা মানতে পারেন কিনা। প্রথম লোকটার কথা শুনে অদরা একটু ভয় পেয়ে গেল। কি শর্ত স্যার? আপনাকে বাসায় ফিরতে মাঝে মাঝে অনেক রাতও হয়ে যেতে পারে, কিন্তু কেন? এই কোম্পানির এমন অনেক ইনভেস্টমেন্টের আছে যারা ফরেনার, তারা রাতে নানা ধরনের পার্টি রাখেন, সেগুলো আমাদেরকে অ্যাটেন্ড করতে হয়। আপনি যখন বসের ফিও হয়ে যাবেন তখন আপনাকে এই পার্টিগুলো অ্যাটেন্ড করতে হবে। তখন আপনার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেতেই পারে। আর আমার সিকিউরিটি, এই অফিসে আর কোম্পানির পার্টিগুলোতে আপনি ফুল সিকিউরিট, কিন্তু এই অফিসের বাইরে রাস্তাঘাটে আপনার নিরাপত্তা কর্তৃপক্ষ নিশ্চিত করবে না। এখন বলুন, আপনি কি এই শর্তে রাজি? কিছুক্ষণ ভেবে অদরা বলল, সরি স্যার, আমি এই শর্তটা মানতে পারলাম না। আরেকবার ভেবে দেখুন। আমি নিজেকে নিয়ে ভাবছি না স্যার, আমি আমার পরিবারের কথা ভাবছি। আমার সাথে যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে আমার পরিবারেরও যথেষ্ট বদনাম হবে। তাই সরি স্যার, আমার পক্ষে এই জবটা করা সম্ভব হবে না। থ্যাংক ইউ। কথাগুলো এক নিঃশ্বাসে বলে অদরা চেয়ার থেকে উঠতে লাগলো। এমন সময় প্রথম লোকটি আবার বলল, ইমোশনস। এই ইমোশনসগুলোর কারণে মানুষকে অনেক কিছু হারাতে হয় জীবনে। আরেকবার ভেবে দেখতে পারেন, এটা ইমোশনস নয় স্যার, এটা রিয়েলিটি। এটা আমাদের এখনকার সমাজের রিয়েলিটি, আমাদের দেশের রিয়েলিটি, যেটা বদলাবে করেও আর বদলাচ্ছে না। আমার সিদ্ধান্তটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আসি। অদরা সালাম দিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। মন খারাপ করে অনাথ আশ্রমে ফিরে আসে সে। অদরা যখন খুব ছোট তখন ওর বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর ওর এক চাচা ওকে এই অনাথ আশ্রমে দিয়ে যায়। তখন থেকে অদরা এখানেই থাকে। রাজিয়া বেগম ও অনিল ঘোষ এই অনাথ আশ্রমটি পরিচালনা করেন। এখানে অদরার মতো আরও অনেকেই আছে। তারা সবাই অদরাকে অনেক ভালোবাসে, অদরাও তাদেরকে অনেক ভালোবাসে। অদরা অনাথ আশ্রমের ভিতরে আসতে পূর্ণিমা আপু বললেন, কিরে অদরা, ইন্টারভিউ কেমন হলো? আলো আপু সামনে গিয়ে এলেন, খালি হাতে এসেছো কেন, মিষ্টি কই? সবাইকে পাশ কাটিয়ে অদরা নিজের ঘরে যাচ্ছিল। এমন সময় পিছন থেকে জেরিনের হাতটা ধরল। জেরিন ওর বেস্ট ফ্রেন্ড। কিরে, কি হয়েছে? কিছু না, না বলেই যে ঘরে ঢুকছিস? অদরা শান্ত ভাবে বলল, কি আর বলবো, চাকরিটা আমার হলো না। কেন এভাবে বলছিস কেন? সবাই এবার অদরার ঘরে বসে সব কিছু শোনার পর আলো আপু বলল, আসলে কি বলতো অদরা, ধনী মানুষের জীবন আর গরিবদের জীবনের মধ্যে অনেক পার্থক্য থাকে। ধনীরা চাইলেই সবই করতে পারে, তারাই পারে অনেক রাত করে বাসায় ফিরতে, কারণ এগুলো তাদেরকেই সাজে, আমাদেরকে নয়। তাদের কাছে টাকা আছে, তাদের সাথে ভুল কিছু হলে তারা অনেক সময় সেটা টাকার জোরে লুকিয়ে দেয়, কিন্তু আমাদের কাছে সেটা নেই। আমাদের কাছে সবার আগে আমাদের সম্মানটা আসে। এনিওয়ে, তুমি ভালো কাজ করেছ, না বলে দিয়েছ।
সবাই আলোকে সমর্থন করলো। অধরার সাথে টুকিটাকি কিছু কথা বলে সবাই যার যার ঘরে চলে গেল। জেরিন ওকে বলল, শোনো, বাদ দে এসব, যা হয়েছে হয়েছে, যা ফ্রেশ হয়ে নে, একটু পরেই খেতে ডাকবে। জেরিন চলে যাওয়ার পরে অধরা আর বেশি কিছু না ভেবে ফ্রেশ হয়ে খেতে চলে গেল। খাওয়া শেষে নিজের রুমে এসে লম্বা একটা ঘুম দিল। ঘুম ভাঙলো একটা ফোনের আওয়াজে। ফোনটা হাতে নিয়ে দেখলো একটা অপরিচিত নাম্বার থেকে কল আসছে। অপরিচিত নাম্বার থেকে কল ধরবো কি না ধরবো, গুরুত্বপূর্ণ কিছু হতে পারে। কল রিসিভ করে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে একটি মেয়ে বলল, আপনি কি মিস অধরা ইসলাম? জি, কিন্তু কেন? আর আপনি কে? আমি AR গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে বলছি, আপনাকে কিছু জানানোর ছিল। বলুন। AR গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির MDর PA হিসাবে আপনাকে নির্বাচন করা হয়েছে। অভিনন্দন, আপনি চাকরিটা পেয়ে গেছেন। মেয়েটির কথা শুনে অধরা অবাক হয়ে গেল। কি? কিন্তু কিভাবে? মানে আমি তো ভুলেই এসেছিলাম যে আমি এই চাকরিটা করতে পারবো না। তাহলে দেখুন, আমি তো অত কিছু জানি না, আমাকে শুধু আপনাকে জানাতে বলা হয়েছিল, তাই বললাম। কাল সকাল 8টার মধ্যে আপনি অফিসে জয়েন করবেন। মেয়েটি ফোন কেটে দিল। কিন্তু এটা কেমন করে হলে? আমি তো না বলে এসেছিলাম। তাহলে ওনারা আমাকে কেন সিলেক্ট করলেন? কিছুই তো বুঝতে পারছি না। এমন সময় অধরার ঘরে এলো জেরিন। কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? আবার কি হলো? অধরা জেরিনকে সব বলল। সবটা শুনে জেরিন অনেক খুশি হয়ে গেল। আরে তা এতে তুই এত ভাবছিসটা কি? তোর তো খুশি হওয়া উচিত, এত ভালো একটা জব পেয়েছিস। খুশি হব কি করে জেরিন? আমি তো শেষের শর্তটা মানতে পারবো না। তাহলে? এমন সময় রাজিয়া বেগম ঘরে এলেন। তাহলে কি অধরা? মামনি, তুমি এখানে? শোনো অধরা, এই পৃথিবীর কোনো কিছু যেমন কোনো মানুষের আদেশে হয় না, ঠিক তেমনি মানুষের জীবনের সব কিছু তার ইচ্ছে মতো হয় না। আসতে একটু রাত হয়ে যাবে ভেবে তুমি এত ভালো একটা চাকরি ছেড়ে দিচ্ছ। না মা, এমন করে না। আল্লাহ এত বড় সুযোগ জীবন একবারই দেয়, সুযোগটা হাতছাড়া করো না মা। কাল কখন যেতে বলেছে? সকাল 8টায়। ঠিক আছে, তুমি যাবে কাল? ঠিক আছে মামনি, তুমি যখন বলছো তাহলে আমি যাব। রাজিয়া বেগম অধরার মাথায় হাত বুলিয়ে দিলেন। সোনা মেয়ে আমার, কথাটি বলে রাজিয়া বেগম চলে গেলেন। জেরিন বলল, দাঁড়া, সবাইকে এই খুশির খবরটা দিয়ে আসি। কথাটি বলে জেরিনও চলে গেল। কিন্তু অধরার মনে এখনো সেই প্রশ্নটাই ঘুরছে, কেন ওকেই চাকরিটা দেওয়া হলো। রাতের খাবার খেয়ে অধরা ঘরে এসে দরজা বন্ধ করে দিল। কোনোভাবেই তার মাথা থেকে যাচ্ছে না যে তাকে কেন এই চাকরিটা দেওয়া হলো। এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ। কে? আমি জেরিন, তুই কি ঘুমাই গেছিস? অধরা দরজা খুলে বলল, না, আয় ভিতরে আয়। জেরিন ভিতরে এসে বলল, তুই তো কাল অফিস যাবি, বিজি হয়ে যাবি অনেক, তাই ভাবলাম আজ তোর সাথে বসে একটু গল্প করে নিই। তুই কি এখন বিজি নাকি? কই না তো, আয় গল্প করি। দুজনে খাটে বসে গেল। তো বল, অফিসটা কেমন? অনেক সুন্দর। তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ রে, আমার অনেক পছন্দ হয়েছে। আর উনি কেমন? মানে উনি কে? তোর বস আবার কে? ওহ, কেমন দেখতে রে? নিশ্চয়ই অনেক হ্যান্ডসাম, তাই না? না না মানে জানি না সে কে দেখতে কেমন। তাকে মনে হয় আমি এখনো দেখিনি। দেখিসনি মানে কি? যার অফিসে কাজ আজ গেলি, যার ফি এখন তুই, তাকেই এখনো দেখিসনি? না, দেখিনি। তিনি যে তখন অফিসে ছিলেন না তো কেউ বলেনি। আচ্ছা বাদ দে, কাল তো যাচ্ছি সেই অফিসে, একেবারেই দেখে নেব। সেটাই ভালো। জানিস, আমি শুনেছি আপনার আর জেদ নাকি অনেক হ্যান্ডসাম দেখতে।
দেশ বিদেশের অনেক মেয়েই নাকি তার জন্য পাগল, তাই নাকি? ভালো। তা কে সে? অদরার কথা শুনে জেরিন অবাক হয়ে গেল। কার কথা বলছিস? কেন, আফনান আর আরজেদ? কে এই আফনান আরজেদ? কোনো নিউ হিরো নাকি? জেরিন কিছুক্ষণ থেমে বলল, হিরোই তো, তোর হিরো, তোর জীবনের হিরো। কি যা তা বলছিস? পাগল হয়ে গেলি নাকি? তুই পাগল, নিজের বসার নামও জানিস না। ওনার নাম আফনান আরজেদ। জি। আচ্ছা বল, অফিসের সবাইকে কেমন দেখলি? সবাইকে তো দেখিনি, 3-4 জনকে দেখেছি। তাদেরকে তো আমার কাছে ভালোই লেগেছে। বাকিদের কথা বলতে পারবো না। বুঝলাম। আচ্ছা শোন, এখন তুই আমার সমস্যাটা একটু বোঝ। অদরা একটু ঘাবড়ে গিয়ে বলল, সমস্যা? কেন, কি হয়েছে তোর? আসলে কি বলতো, তুই তো অনেকদিন একা আছিস, তাই আই নিড সামন। দাঁড়া, বুঝলাম না। আমি অনেক দিন ধরে একা আছি, তাই তোর এখন কাউকে খুব দরকার। এই কথার মানে কি? বলছি। দেখ, তুই 22 বছর ধরে একা আছিস। আমার মনে হয় এবার তোর হিরোকে তোর জীবনে আসা উচিত। এবার তোর বিয়ে করে নেওয়াই ভালো। আর তুই বিয়ে করে নিলে আমিও একটা দুলাভাই পেয়ে যাব। আমার না আর একা সময় কাটে না রে। একটা দুলাভাই ফেলে অনেক ফাজলামি করতে পারবো। তাই বলছি, বিয়েটা এবার করিয়ে নে। বিয়ে মাই ফুড। শোন, আমার এখন কাউকে দরকার না। তোর সময় কাটছে না তো তুই বিয়ে কর। আমাকে কেন ফাঁসাচ্ছিস? আমি কেন বিয়ে করব না? করবি না তো? না, কোনো দিন করব না। ঠিক আছে, মাথায় রাখিস কথাটা। এখন তো বুঝলি না যে কি বললি, কিন্তু যেদিন তোর জীবনে তোর হিরো চলে আসবে সেদিন তুই বিয়ের জন্য ছটফট করবি। কিন্তু আমি তোর বিয়ে কোনোভাবেই হতে দেব না। দেখে নিস। দেখা দেখির কিছু নেই, বুঝলি? কারণ আমার জীবনে কখনো কোনো হিরো আসবে না। আর তুই এখন যা তো, কাল আমাকে অনেক সকালে উঠতে হবে। আমি এখন ঘুমাবো। যা, খাট থেকে নেমে। এখন তোর ঘুম ছাড়াও আরও কত কি পাবে। আচ্ছা যা, ঘুম পড়। গুড নাইট। জেরিন নিজের রুমে চলে গেলে অদরা রুমের দরজা বন্ধ করে দেয় আর রাত না জেগেও ঘুমিয়ে পড়ে। সকাল ঘুম থেকে উঠে অফিসের জন্য রেডি হলো। বেরোনোর আগে সবার কাছ থেকে দোয়া চাইল। অদরা অফিসে ঠিক সময়ে পৌঁছে যায়। গেট দিয়ে ভেতরে ঢুকতে যাবে এমন সময় একটা লোকের সাথে ধাক্কা খেলো। লোকটাকে না দেখে অদরা বলল, সরি, আমি আপনাকে দেখতে পাইনি, সরি। হঠাৎ সে লোকটা দেখলো। আপনি? লোকটা ছিল আগের দিনের প্রথম লোক। আই এম সরি স্যার, প্লিজ কিছু মনে করবেন না। আমি সত্যিই আপনাকে দেখতে পাইনি। আপনাকে এত ব্যস্ত হতে হবে না। চলুন। কোথায়? আজ আপনার অফিসের প্রথম দিন। আপনি কোথায় বসে কাজ করবেন সেটা তো আর আপনি জানেন না, তাই আপনার জায়গাটা দেখিয়ে দিই। চলুন। কিন্তু স্যার, আপনি তো কোথাও যাচ্ছিলেন মনে হয়। আপনি যান, আমি নিজেই খুঁজে নেব। আপনি কি সবসময় এত কথা বলেন? কি? না, কিছু না। বলছিলাম যে আপনি এত বেশি কথা বলেন কেন? যা বলছি তাই করতে কি আপনার খুব সমস্যা? সরি স্যার, চলুন। ওই লোকটি অদরাকে সাথে নিয়ে একটি রুমে আসে। লোকটি পকেট থেকে একটি চাবি বের করে রুমের দরজাটা খুলে দেয়। ভেতরে ঢুকে প্রথম লোকটা বলল, ভেতরে আসুন। অদরা ভেতরে গেলে লোকটি ওই চাবিটা অদরার হাতে দিয়ে দেয়। চাবিটা আজ থেকে আপনার কাছেই রাখবেন, আর আজ থেকে এটাই আপনার কেবিন। আর ওই সামনের রুমটা। অদরা লোকটাকে তার কথা শেষ করতে না দিয়ে বলল, সামনের রুমটা আমার বসের, তাই তো? সেটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, কখন আসবেন? অদরার প্রশ্ন শুনে প্রথম লোকটা বেশ অবাক হয়ে ওর দিকে তাকালো। স্যার মানে? হ্যাঁ স্যার, এমডি স্যার, আমার বস। উনি কখন আসবেন? আসবেন, একটু পরেই চলে আসবেন। এখন আমি আসি। লোকটি চলে গেলে অদরা ওর কেবিনটা ভালো করে দেখতে থাকে।
এমন সময় ওর ফোনটা বেজে ওঠে। অতরা ব্যাগ থেকে ফোনটা বের করে দেখে জেরিন ফোন দিয়েছে। ফোন ধরে বলল, বল। আমি কি বলবো, তুই বল। অফিসে সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, আর আমি এখন আমার কেবিনে বসে আছি। এভাবে অদরা জেরিন কথা বলতে থাকে। হঠাৎ করে অদরা ওর কাঁধে একজনের হাত অনুভব করে। পেছন ফিরে তাকিয়ে অদরা বলল, কে আপনি? আমি অনা। তুমি তো অদরা, তাই না? অদরা ফোনে জেরিনকে বলল, আমি এখন রাখি, পরে কথা বলবো। তারপর ফোনটা রেখে অনাকে বলল, জি আমি অদরা। আমাকে চেনো? জি না। অনা একটু রাগী চোখে অদরার দিকে তাকালো, তারপর বলল, আমি হলাম তোমার বস। একটা কথা বলো, তুমি কি এখানে চাকরি করতে এসেছো নাকি ফোনে গল্প করতে? সরি ম্যাম, বাসা থেকে ফোন দিয়েছিল তো। ওনা অদরার সামনে হাত দেখিয়ে থামতে বলল, নেক্সট টাইম যেন এই ভুল আর না হয়। ওকে, এখন কাজ করো। আমি কিছুক্ষণ পরে তোমার সাথে আবার দেখা করব। জি। অনা চলে গেলে অদরা একা একা বলতে লাগলো, ইনি আমার বস? কিন্তু জেরিন যে কাল রাতে আমায় বলেছিল কোনো একটা ছেলে হবে আমার বস, তাহলে? ও এসব কি ভাবছি? বস যেই হোক না কেন সেটা বিষয় না, বিষয়টা হলো আমাকে ভালো করে কাজ করতে হবে। ওই অনা ম্যামকে তো অনেক কড়া দেখলাম। অদরা এবার নিজের টেবিলে বসে ফাইলগুলো দেখতে থাকে। এমন সময় ওর রুমে একটা আওয়াজ শুনতে পায় ও। রুমের পাশ দিয়ে যাচ্ছিল একটা পিয়ন, নাম রফিক। বয়স অনেক বলে সবাই ওনাকে রফিক চাচা বলে ডাকে। অদরার সাথে ওনার পরিচয় ইন্টারভিউর দিন হয়। অদরা ওনাকে ডেকে বলল, এই যে চাচা শুনছেন? কি হয়েছে মা? আমার ঘরে একটু আগে একটা আওয়াজ হলে, আওয়াজটা কিসের বলতে পারবেন? ওহ, আপনার বাবার যখন তোমাকে দরকার হবে তখন এই কলিং বেলটা উনি বাজাবেন। কি? আপনার বাবা মানে? তোমার বস। অদরা মনে মনে ভাবলো, বাব্বা, কয়টা বস আমার? চাচাকে বলল, তার মানে স্যার এখন আমাকে ডাকছেন? হ্যাঁ। তাহলে চাচা, আমি একবার স্যারের সাথে দেখা করে আসি। আপনাকে ধন্যবাদ। অদরা এবার ওর বসের রুমে গেল। দরজা নক করে বলল, আসবো স্যার? কামিন। অদরা রুমে ঢুকে দেখে বস ওর দিকে পিছন ফিরে দাঁড়িয়ে বাইরের জানালার দিকে তাকিয়ে আছে। অদরা বোঝার চেষ্টা করছে যে কে ওর বস। এমন সময় বস বলে উঠলেন, ওয়েলকাম মিস অদরা, ওয়েলকাম টু আওয়ার কোম্পানি। কথাটি বলে বস অদরার দিকে ফিরল, কিন্তু বসকে দেখে অদরা রীতিমতো একটা শক খেল, কারণ ওর বস হলো সেদিনের সেই প্রথম লোকটা যে ওকে আজ ওর কেবিনে নিয়ে দিয়ে গেছে। আপনি? হাই অদরা, মাইসেলফ আফনান আরজেদ, the CEO and Managing Director of a AR Group and Industry. I am sure boss also. হ্যালো স্যার, আপনি আমার অ্যাসিস্ট্যান্ট। অফিসের সব কাজে আপনি আমায় হেল্প করবেন। কি করবেন তো? জি স্যার। স্যার, বলছিলাম যে যদি কিছু মনে না করেন তাহলে কি একটা প্রশ্ন করতে পারি? করুন। আমি তো কাল বলেই দিয়েছিলাম যে আমি আপনার তৃতীয় শর্তটা মানতে পারবো না, তাও কেন আমাকে এই জবটা দেওয়া হলো? আপনি কি এখনও সেই শর্তটা মানবেন না? না স্যার, আমি এখনও মানতে পারবো না। আপনি বললে আমি এখনই চলে যাচ্ছি এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আপনাকে মানতে হবে না। আর আপনাকে এই জবটা দেওয়ার পেছনে আসল কারণটা হলো আপনার রেজাল্ট। আশা করি যতটা মন দিয়ে আপনি পড়াশোনা করেছেন ঠিক ততটাই মন দিয়ে অফিসের কাজগুলোও করবেন। জি স্যার। আপনার অদরাকে 2টা ফাইল দিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই ওই রুমে অনা এলো। অনাকে দেখে আপনার অদরাকে বলল, অদরা, এনার সাথে দেখা করুন। ইনি হলেন অনা আরজেদ, এই কোম্পানির দ্বিতীয় এমডি, আর আমার বোন। অনা বলল, চাচাতো বোন। হ্যাঁ, তবে আমাদের মধ্যে ভালোবাসাটা আপন ভাই বোনের মতোই। অদরা বলল, জি স্যার, ওনার সাথে আগেই আমার দেখা হয়েছে। ও তাই নাকি?
অদরা এবার কিছু বলতে যাবে, তার আগে অনা ওকে জড়িয়ে ধরল। আমার উপরে রাগ করে থেকো না অদরা, আমি তোমাকে সে সময়ের কথাগুলো এমনি মজা করে বলেছিলাম। আমাকে তুমি যতটা কড়া ভাবছিলে আমি ততটা কড়া নই, বুঝলে? ওনার কথা শুনে অদরার মুখে হাসি ফুটে উঠল। জি ম্যাম, বুঝলাম। প্লিজ অদরা, আমাকে ম্যাম বলো না। এটা কি বলছেন ম্যাম? আপনিও তো আমার বস, তাই আপনাকে তো ম্যাম বলা উচিত। না, তুমি বলবে না, বুড়ি বুড়ি লাগে শুনতে। তুমি আমাকে আপু বলতে পারো। আচ্ছা আপু। আচ্ছা, এটা কি তোমার প্রথম জব? জি। ও, প্রথম প্রথম কাজ করতে গেলে একটু সমস্যা হবে, কিন্তু ভয় পাবেন একদম। আর কোনো সমস্যা হলে আমাকে বলবে। ওকে। জি আপু, ধন্যবাদ। আপনার এবার অদরাকে 2টা ফাইল দিল আর বলল, নিন এই ফাইলগুলো নিয়ে যান আর একবার স্টাডি করে নিন। জি স্যার। অদরা ফাইলগুলো নিয়ে চলে যায়। অনা এবার আফনানকে বলল, জানিস আফনান, আজ আমার খুব ভালো লাগছে। কেন? তোকে এভাবে দেখে, তুই যে আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিস সেটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। প্রমিস কর আফনান, তুই এবার থেকে এরকমই থাকবি, আর বদলে যাবি না। আফনানের সামনে ডান হাত বাড়িয়ে প্রমিস কর। আফনান একটা মিষ্টি হাসি দিয়ে ওনার হাতে হাত রেখে বলল, প্রমিস করলাম, এবার থেকে এরকমই থাকবো। দুপুর 2টায় লাঞ্চ ব্রেক হলো। এ সময় অদরা আরও অনেকের সাথে দেখা করলো আর কথা বলল। সবাই ওর সাথে খুব ভালোভাবে কথা বলছে। 4-5 জন তো তার এখনই ওর অনেক ভালো বন্ধু হয়ে গেছে। কাজ শেষ করে রাত 10টার দিকে অনাথ আশ্রমে পৌঁছালো অদরা। তারপর হাত মুখ দিয়ে সবার সাথে বসে রাতের খাবারটা খেয়ে নিল আর সাথে সারাদিন কি কি করেছে সেটারও একটা সংক্ষিপ্ত বর্ণনা দিল। খাবার শেষ করে রুমে গিয়ে বসার সাথে সাথে জেরে নিল অধরার ঘরে। তো ম্যাডাম, কেমন দেখলেন আপনার বসকে? অদরা বেশ উত্তেজিত হয়ে বলল, ওরে জেরিন, এদিকে আয়, শোন শোন। জেরিনের হাত ধরে খাটে বসে পড়ল অদরা। জানিস আমার বসকে? জানি তো, আপনার নার্জিত। কিন্তু সে কে জানিস? কে? কালকের ইন্টারভিউয়ের ওই প্রথম লোকটাই আমার বস। ভাবা যায়? আমি তো তাকে দেখে পুরাই অবাক হয়ে গিয়েছিলাম। ওরে বাবা, তো বল, দেখতে কেমন? তাকে দেখেই কি মনের মধ্যে ঘন্টা বেজে গেল? দূর, কি যে বলিস না তুই, বস উনি আমার, এর বেশি কিছুই না। তোর বস বলেই তো কথাটা বললাম। মানে শোন তাহলে, আমি ফেসবুকে অনেক লাভ স্টোরি পড়েছি, আর ওই লাভ স্টোরিতে কি হয় জানিস? মেয়েরা তার বসের প্রেমে পড়ে। তোর ক্ষেত্রেও এই সম্ভাবনাটা আছে, বুঝলি? দেখ, এসব ফালতু কথা বলিস না। বুঝলাম। কি আবার বুঝলে? এই যে আরও কয়েকদিন সময় লাগবে তোর আফনান আর জেদকে পছন্দ করতে। হা। ওহ, তুই উঠ, যা তোর ঘরে যা। উল্টাপাল্টা যা মনে আসছে তাই বলছিস। উল্টাপাল্টা না, সত্যি বললাম। জানিস, আমার কেন জানি না, কিন্তু এটা বারবার মনে হচ্ছে যে তোর বসই হবে তোর স্বপ্নের রাজকুমার। অদর ড্রাইভার রেগে গিয়ে বলল, আবার? জেরিনের হাত ধরে দরজার দিকে যেতে যেতে বলল, যা ঘুমাতে যা, আর এসব বলিস না, মানুষ শুনলে পাগল বলবে তোকে। যা, গুড নাইট। ওকে ডার্লিং, গুড নাইট। জেরিনকে ওর ঘরে পাঠিয়ে দিয়ে অদরা নিজের ঘরে দরজা লাগালো। আমার বস আমার স্বপ্নের রাজকুমার হবে? আমিও পাগল হয়ে যাচ্ছি এই জেরিনটার সাথে থাকতে থাকতে। এসব বলতে বলতে অদরা ঘুমিয়ে গেল। আজ অদরার অফিসে দ্বিতীয় দিন। অফিসে ঢুকে অদরা আফনানের কেবিনে চলে গেল। কেবিনে ঢোকার আগে দরজায় নক করলো। আফনান মন দিয়ে ল্যাপটপে কাজ করছিল। দরজায় নকের আওয়াজ শুনে আফনান অদরাকে ভেতরে আসতে বলল। আফনানের কথা মতো অদরা ভেতরে ঢুকলো। অদরাকে দেখে আফনান অদরার দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, এটা নিন, আর এই ফাইলে থাকা ইনফরমেশনগুলো দিয়ে ল্যাপটপে একটা গ্রাফ চার্ট তৈরি করবেন। আমি দেখতে চাই এই কোম্পানির সাথে আমাদের বিজনেস কেমন হচ্ছে, বুঝতে পারলেন? জি স্যার। আপনি এবার আসতে পারেন। আফনানের কথা শুনে অদরা যেতে লাগলো,
কিন্তু হঠাৎ আফনান বলল, অধরা। অধরা পিছন ফিরে আফনানের দিকে তাকিয়ে বলল, জি বলুন। অধরা শুনছে। অধরার কথা শুনে আফনান একটু থেমে গেল। কি বললেন? বলছি কি বলবেন বলুন। হ্যাঁ, ওই কাল আপনি অফিস থেকে কখন বাসায় গিয়েছিলেন? কেন স্যার? আগে বলুন। এই 6:30টার দিকে। আফনান এবার রাগী চোখে অধরার দিকে তাকিয়ে বলল, আপনি 6:30টার সময় বাসায় গিয়েছিলেন কেন? আপনাকে তো আমি 6টার দিকে বাসায় যেতে বলেছিলাম। তাহলে? আসলে স্যার, আমি একটা ফাইলের কাজ শেষ করছিলাম তো তাই। শুনুন অধরা, অফিসে জব যখন করছেন তখন কাজ তো করতেই হবে। তাই বলে আমার অর্ডার ফলো করবেন না, এটা কি ঠিক? অধরা মাথা নিচু করে বলল, সরি স্যার, আর এমন ভুল হবে না। আচ্ছা ঠিক আছে, আর যেন এমন না হয়। ঠিক সময়ে অফিসে আসবেন আর ঠিক সময়ে এখান থেকে বাসায় যাবেন। আর একটা কথা, আপনি কাল এখান থেকে কিসে করে বাসায় গিয়েছিলেন? সিএনজিতে করে। কিন্তু কেন স্যার? আর সিএনজিতে করে যাবেন না। এবার থেকে অফিসের গাড়ি করে আপনি বাসায় যাবেন। আর সকালবেলা অফিসের গাড়ি আপনার বাসায় যাবে, আপনি সেটাই করে আবার অফিসে আসবেন। এসবের আবার কি দরকার স্যার? দরকার আছে, আপনি বুঝবেন না। যেটা বলছি সেটা করবেন, বুঝতে পারলেন? জি স্যার। গুড, এবার আপনি যেতে পারেন। অধরা বেরিয়ে গেল আফনানের কেবিন থেকে। কিছুক্ষণ পর অধরা নিজের ডেস্কে বসে ল্যাপটপে কাজ করছে। সকালবেলা স্যার আমাকে বকেছেন, এবার যদি এই কাজটা ভালোভাবে করতে না পারি তাহলে তো আমাকে আজ খেয়েই ফেলবেন। কিন্তু কি করে বুঝবো কাজটা ভালোভাবে করতে পারছি কিনা? স্যারকে একবার একটু দেখাতে পারলে ভালো হতো। এমন সময় অধরার চোখ পড়ল নিজের কেবিনের দরজার উপর। অধরার কেবিনের উপর পাশে আফনানের কেবিন। প্রত্যেকটা কেবিনের দরজা কাচের তৈরি, তাই অধরা দেখতে পেল আফনান রেডি হয়ে বাইরে যাচ্ছে। অধরা তাড়াতাড়ি করে ল্যাপটপটা নিয়ে আফনানের কাছে চলে গেল। স্যার। অধরার ডাক শুনে আফনান থেমে গেল। বলুন। স্যার, এটা একটু দেখুন তো ভালোভাবে হচ্ছে কিনা। এই কাজটা কি আপনি প্রথমবার করেছেন? আসলে হ্যাঁ স্যার। আচ্ছা, ওয়েট করুন একটু। আফনান রহিম চাচাকে ফোন করে বলল, চাচা, মিস সুমাইয়াকে আমার কেবিনের সামনে একটু আসতে বলুন তো। কিছুক্ষণ পরে সুমাইয়া এলো। আফনান কেবিনের সামনে এসে বলল, স্যার আমায় ডাকছিলেন? জি, আমি অধরাকে একটা গ্রাফ রেডি করতে বলেছি। আপনি প্লিজ ওনাকে একটু হেল্প করে দিবেন। ওকে? ওকে স্যার। অধরা, ইনি হলেন সুমাইয়া। আপনার এই কাজে সুমাইয়া আপনাকে সাহায্য করবেন। সুমাইয়া, আপনি অধরার সাথে ওনার কেবিনে যান। সুমাইয়া অধরার কেবিনে চলে গেল। আর এদিকে আফনান গাড়ি বের করে বাইরে চলে গেল। আফনানের এই বাইরে চলে যাওয়াটা রাইসার চোখে বাঁধল। রাইসাও ওই অফিসে কাজ করে। রাইসা দিয়াকে বলল, ওয়াও, সত্যিই রে, আফনান স্যার কিন্তু অনেক হ্যান্ডসাম দেখতে। ওনার গলার ওই তিলটা ওনাকে আরও সুন্দর করে তোলে। আমি যতবার স্যারকে দেখি ততবার কাশ খাই ওনার উপর। ইস, স্যার যদি আমার বিয়ে হতো তাহলে সত্যিই অনেক ভালো হতো। রাইসার কথা শুনে দিয়ে বলল, তোর মাথা ঠিক আছে? তুই এসব কি বলছিস? তুই জানিস স্যারের? দিয়ার কথা শেষ করতে না দিয়ে রাইসা বলল, হ্যাঁ জানি। সেই কথাটা আবার বলে আমার মনটা খারাপ করে দিস না। এখন চল। তখন ঘড়িতে 5:50 বাজে। অফিসের একজন স্টাফ আফনানের রুমে এলো। তার নাম আসিফ। দরজায় নক করে বলল, স্যার ভিতরে আসতে পারি? আসুন মিস্টার আসিফ। কেমন আছেন বলুন।
আসিফ ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। দাঁড়িয়ে কেন আছেন, বসুন। আসিফ চেয়ারে বসে পড়ল। বলুন, কি কাজে এসেছেন এখানে? আসলে স্যার, কিভাবে যে আপনাকে কথাটা বলবো সেটা বুঝতে পারছি না। এমন সময় সেই কেবিনে অধরা এলো। স্যার, এই নিন, এই ফাইলগুলো আপনি চাইছিলেন, সেগুলো এনে দিয়েছি। টেবিলে রাখুন। আর 6টা তো বাজতে চলেছে, আপনি এবার বাসায় যান। জি স্যার। আর শুনুন, মনে আছে তো, অফিসের গাড়িতে করে যেতে হবে আপনাকে। আমি ড্রাইভারকে বলে দিয়েছি। আপনি আপনি তাকে আপনার বাসাটা চিনিয়ে দিবেন। এবার যান। ওকে স্যার। অধরা চলে গেল। হ্যাঁ তো মিস্টার আসিফ, আপনি যেন কি বলছিলেন, বলুন এবার। স্যার থাক, কিছু না, আমি তো এমনি এসেছিলাম। আচ্ছা স্যার, আমি আজ উঠি। আসিফ চেয়ার থেকে উঠতে যাবে এমন সময় আফনান বলল, বসুন মিস্টার আসিফ, আপনি উঠবেন না। আসিফ আবার বসে পড়লেন। স্যার, আপনি আপনি নিশ্চয়ই কোনো সমস্যার মধ্যে পড়েছেন, বলুন কি হয়েছে, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। আচ্ছা, আপনার বাবা মা সুস্থ আছেন তো? জি জি স্যার, আল্লাহর অশেষ রহমতে তারা ভালোই আছেন। তাহলে আপনার ব্যক্তিগত কোনো সমস্যা? চুপ করে বসে থাকবেন না মিস্টার আসিফ, বলুন কি হয়েছে। স্যার, কিভাবে বলি আপনাকে, খুবই লজ্জার বিষয়। আসিফের কথা শুনে আপনার এবার হাসতে লাগলো। আর বলুন তো, আমার কাছে আপনাকে আর লজ্জা পেতে হবে না, বলুন। স্যার, আসলে আমি গত 3 বছর ধরে সুমাইয়াকে ভালোবাসি। সুমাইয়াকে চেনেন তো স্যার? আমাদের অফিসেই কাজ করে। জি জি, চিনি ওনাকে। তারপরে বলুন। স্যার, প্রথমে আমি ওকে পছন্দ করি, তারপরে বুঝতে পারি যে আমি শুধু ওকে পছন্দই করি না, ওকে ভালোবাসি। ধীরে ধীরে সময় যেতে গেল, সুমাইয়াও আমাকে ভালোবাসতে শুরু করে। আর আমাদের এই ভালোবাসা আজও আছে। তা এতই যখন ভালোবাসেন, তাহলে এখনও ওনার কাছ থেকে দূরে আছেন কেন? পরিবারের সাথে কথা বলে ওনাকে বিয়ে করে নিন। স্যার, একটা সমস্যা আছে। কি? স্যার, আমাদের মধ্যে ভালোবাসাটা অনেক আছে, সেটা ঠিক, কিন্তু আমরা যখনই সামনাসামনি হই তখনই আমাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। কেন? এত ভালোবাসেন আপনারা একে অপরকে, তাহলে ঝগড়া কেন করেন? আসলে স্যার, আমি কোনো ঝগড়া করি না, ও ঝগড়া করে। আর এর পেছনে একটা কারণ আছে। কি? 2 বছর আগের কথা, ভ্যালেন্টাইন্সের দিন আমি ডিসিশন নিই যে ওকে আমি প্রপোজ করব। ওকে ডেকেও ছিলাম, কিন্তু স্যার আমি ওকে সেদিন প্রপোজ করতে পারিনি। কেন? আসলে স্যার, আমি ছোটবেলা থেকে মেয়েদের থেকে দূরে দূরে থেকেছি মানে থাকতে হয়েছে, কারণ আমি বয়েজ স্কুল আর বয়েজ কলেজে পড়েছি। তাই স্যার, মেয়েদের সাথে কিভাবে চলতে হয়, তাদের সাথে কিভাবে থাকতে হয়, সেই বিষয়ে বরাবরই আমার ধারণা কম। আর কোনো মেয়েকে প্রপোজ করার কথা বললে তো বুঝতে পেরেছি আপনি ভালোবাসতে জানেন, কিন্তু ভালোবাসা প্রকাশ কিভাবে করতে হয় সেটা জানেন না, তাই তো? একদমই তাই স্যার। সেদিনের পরে আরও একদিন ওকে প্রপোজ করার চেষ্টা করছিলাম, কিন্তু প্রপোজ করতে পারিনি। তাই সুমাইয়া আমার উপর আজও রেগে আছে। সেটাই স্বাভাবিক। সুমাইয়ার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে সেও এটাই করতো। এখন বলুন, আপনি আমার কাছে কি চান? আমি ওকে আবার প্রপোজ করতে চাই স্যার। আর এবার সব ঠিকঠাকভাবে করতে চাই। স্যার, এই কাজে আপনি যদি আমায় একটু সাহায্য করতেন, মানে কিভাবে কি করব, কি বলবো, সেটা যদি একটু বলে দিতেন, তাহলে অনেক বড় একটা সাহায্য হয়ে যেত। আপনি কি আমায় এটুকু সাহায্য করবেন স্যার? আপনার আসিফকে কিছু বলতে যাবে এমন সময় হঠাৎ ওনা সেখানে এসে বলল, না না, কখনো না। ওনার কথা শুনে আপনার আর আসিফ ওনার দিকে তাকালো। আপনার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, না তুই এখানে আর কি বলছিস সেসব? আমি বলতে চাইছি, সরি আসিফ, কিন্তু আপনার তোমাকে এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবে না। আপনার আসিফকে বলল, না আসিফ, আমি আপনাকে সাহায্য করব। কি? মোটেও না আপনার, তুই বুঝতে পারছিস? ওনার কথা শেষ করতে না দিয়ে আফনান ওকে বলল, না একটু আমার সাথে চল। কোথায়?
আগে চল আগে। আফনান ওনাকে নিয়ে কেবিনের বাইরে চলে গেল। কি করছিস কেউ না? ওকে না বললি কেন? আর তুই কি করছিস আফনান? ওকে হ্যাঁ বললি কেন? তুই জানিস না এসব কাজ তোকে কতটা কষ্ট দেবে? পুরনো সব কথা আবার তোর মনে পড়ে যাবে আফনান। যেসব কষ্ট থেকে তুই পালানোর চেষ্টা করছিস সেগুলো আবার তোর চারিদিকে এসে জমবে, আর আমি সেটা কিভাবে হতে দেখব? অনা, আমি জানি তুই আমাকে নিয়ে অনেক ভাবিস, কিন্তু মনে করে দেখ, তুই আমাকে বলেছিলি আমাদের জীবনটা একটা নদীর মতো, কখনো থেমে থাকে না। নদীর একুল ভাঙলো ওকুল গড়ায়। আমার জীবনেরও এক কুল ভেঙে গেছে, কিন্তু আরেক কুল এখন গড়ে উঠতে শুরু করেছে। এটাকে গড়ে উঠতে দিয়ে নাও না। কিন্তু এই কাজে তোর যে অনেক কষ্ট হবে আফনান। তার কি? পুরনো সব কথা, সব ব্যথা আবার মনে পড়ে যাবে। সেগুলো ভুলেছি কবে যে আমার নতুন করে মনে পড়বে? কিছু হবে না। আজ আশিফের আমার সাহায্য অনেক দরকার। আমাদের সাহায্যের দরকার, চলো না ওকে সাহায্য করি। কিন্তু আপনার না, আর কোনো কথা না, চল। আপনার ওনাকে নিয়ে আবার কেবিনে এলো আর আসিফকে বলল, চলেন আসিফ, এবার প্ল্যান করা শুরু করি। পরদিন ওরা ঠিক সময় অফিসে আসলো। অফিসের গেট দিয়ে ভেতরে ঢুকতে যাবে এমন সময় ওর দেখা হয়ে গেল সুমাইয়ার সাথে। কেমন আছো সুমাইয়া? জি, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা চলো ভিতরে যাওয়া যাক। অদরা আর সুমাইয়া একসাথে অফিসের ভিতরে যেতে লাগলো। ভিতরে যেতে যেতে সুমাইয়া অদরাকে বলল, অদরা, একটা কথা বলবো? বলো। তুমি কিন্তু খুব সুন্দর দেখতে। ভাইয়া কিন্তু অনেক লাকি। প্রথম কথাটার জন্য ধন্যবাদ, আর দ্বিতীয় কথাটার জন্য সরি। সরি মানে তোমার ভাইয়া এখনো আমার জীবনে আসেনি গো। ওহ আচ্ছা, বুঝলাম। কিন্তু বিএফ তো নিশ্চয়ই আছে, তাই না? না না, ওসব কিছু নেই আমার। কি বলো, তোমার কোনো বিএফ নেই? দেখ, মজা করো না তো। এত সুন্দর তুমি দেখতে, আর বলছো তোমার নাকি কোনো মনের মানুষ নেই। এটা বিশ্বাস করা যায় নাকি? আরে প্লিজ বিশ্বাস করো, এটাই সত্যি। আচ্ছা, এবার তোমার কথায় আসি। তুমিও তো অনেক সুন্দর। তো তোমার উনি কি করে? সুমাইয়া কিছু বলতে যাবে এমন সময় অফিসের এক স্টাফ নাম সুফিয়া এসে ওদেরকে বলল, তোমরা এখনই এখানে কি করছো? চলো চলো, ক্যান্টিনে চলো। ওরা সুফিয়াকে বলল, ক্যান্টিনে কেন যাব? সুমাইয়া একই প্রশ্ন করলো। হ্যাঁ তাই তো, সেখানে গিয়ে কি করবে? সুফিয়া বলল, আপনার স্যার আজ সবাইকে ফ্রেস্টি ট্রিট দিচ্ছেন, তাই চলো ক্যান্টিনে, সেখানে ফ্রেস্টি ট্রিট দেওয়া হবে। সুমাইয়া বলল, কিন্তু স্যার আজ ট্রিট দিচ্ছেন কেন? ওরা, তুমি এই বিষয়ে কিছু জানো? মানে স্যার তোমাকে কিছু বলেছেন কি? না জানি না, চলো যাই ক্যান্টিনে। অফিসের সবাই ক্যান্টিনে এসে হাজির হলো। রাইসা দিয়াকে বলল, দিয়া, কিছু কি বুঝতে পারছিস? মানে কেন আজ এই ট্রিট দেওয়া হচ্ছে? না রে, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, স্যার তো আগে কখনো এমন ধরনের পার্টি দেননি, তাহলে আজ কেন? জানি না। আশেপাশের স্টাফরা এই বিষয়ে কথা বলতে ব্যস্ত। এমন সময় সেখানে আসিফ এসে বলল, আরে তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও চেয়ারে গিয়ে বসো। যাও যাও, রাইসা দিয়ে যাও গিয়ে বসো। সুফিয়া চেয়ারে বসো গিয়ে। অদরা তুমিও যাও। অদরা একটা চেয়ারে গিয়ে বসলো। সুমাইয়া অদরার সাথে বসতে যাচ্ছিল, কিন্তু আসিফ এসে বাধা দিল। সুমাইয়া, কি বলছি, তুমি কোথায় বসছো? কেন? না মানে বলছিলাম যে চলো একসাথে বসি। না, আমি অদরার সাথে বসবো, তুমি যাও। প্লিজ চলো না, আজ একসাথে বসি। অদরা এবার সুমাইয়াকে বলল, সুমাইয়া, আসিফ যখন এতবার করে বলছে, তাহলে বসো, ওর সাথে কি সমস্যা? অদরা তুমি। সুমাইয়াকে বাধা দিয়ে আসিফ বলল, ওই তো, অদরাও এবার বলে দিয়েছে, তাহলে চলো। সুমাইয়া আর কথা না বাড়িয়ে অফিসে আসিফের সাথে গিয়ে বসলো। অন্যদিকে রাইসা দিয়ে আরেকটা টেবিলে গিয়ে বসলো। দিয়ে শোন, বল। আচ্ছা, আমাদের এই আফনান স্যার গত 1 বছর ধরে কোথায় ছিল বলতো? কেন?
না মানে অফিসে তো তাকে দেখা যেত না। কিছু জানিস নাকি? শুনেছিলাম স্যারের ফ্যামিলিতে কি একটা সমস্যা হয়েছিল, তাই স্যার তার ফ্যামিলিকে টাইম দিচ্ছিলেন। কিন্তু তুই হঠাৎ আজ এইসব জানতে চাইছিস কেন? আরও অনেক দিন থেকে এই প্রশ্নটা মাথায় ছিল, কিন্তু তোকে জিজ্ঞাসা করতেই ভুলে যাই। আজ ফাইনালি তোকে জিজ্ঞাসা করতে পারলাম। কিছুক্ষণ পরে সবাইকে ফিস্টি সার্ভ করা হচ্ছে। আসিফ একটা ফিস্টি সুমাইয়াকে দিতে গেলে সুমাইয়া ওকে নিষেধ করে বলল, না আসিফ, আমাকে ফিস্টি দিও না। কেন? তুমি হয়তো ভুলে গেছো আমি মিষ্টি পছন্দ করি না। আসিফ মনে মনে ভাবলো, এই রে, আমি তো ভুলেই গেছিলাম। সত্যিই তো সুমাইয়া মিষ্টি পছন্দ করে না, কিন্তু আজ এই ফিস্টি না খেলে যে স্যারের প্ল্যানটা সফল হবে না। এবার আমি কি করি? না না, সুমাইয়াকে আজ এই ফিস্টি খেতেই হবে। আসিফ, কি হলো তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু বলছিলাম যে একটু খেয়ে নাও। দেখো, আমি তো আর এই ট্রিট দিচ্ছি না, স্যার দিচ্ছেন। যদি না খাও তাহলে বুঝতেই পারছো, স্যারের চোখে পড়ে যাবে তুমি। তো আচ্ছা ঠিক আছে, দাও। সবাই পেস্ট্রি খাচ্ছে, কিন্তু আসিফ সুমাইয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো, ওভাবে তাকিয়ে কি দেখছো? না না, কিছু না, খাও। মনে মনে ভাবলো, একবার খেয়েছে, আরও 2বার খেলে সেটা পেয়ে যাবে। খেলো, আরও একবার খেলো, আর একবার খাও সুমাইয়া, আর একবার। খেয়েছে। হ্যাঁ, খেয়েছে, কিন্তু এ কি, আংটি কই? আংটি পাইনি ও। সুমাইয়াকে বলল, কিছু কি পেয়েছ? কই না তো, কি পাবো? আসিফ মনে মনে ভাবলো, কিছু পাইনি তা কি করে হতে পারে? আমি তো আংটিটা এই বৃষ্টিতেই রেখেছিলাম, তাহলে ও পেলো না কেন? এমন সময় সুমাইয়া জোরে জোরে কাশতে লাগলো। সুমাইয়া, কি হলো? আমার গলায় কিছু একটা আটকে গেছে। কি? ও মাই গড, এটা আমি কি করে ফেললাম? পাশের টেবিলে থেকে অধরা বলল, কি হয়েছে আসিফ? তুমি এমন করছো কেন? আজ সুমাইয়া, তোমারই বা কি হলো? অতটা আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি ওকে প্রপোজ করব বলে ওর ফ্রিজটির মধ্যে আংটি লুকিয়ে রেখেছিলাম, কিন্তু ওই আংটিটা তো ওর গলায় আটকে গেছে। আমি এবার কি করব? সুমাইয়া, আমার জন্য তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। কেউ তাড়াতাড়ি কোনো ডাক্তারকে ডাকো। সুমাইয়া, তুমি এখানে থাকো, আমি কোনো ডাক্তার নিয়ে আসছি। কথাগুলো বলে আসিফ সেখান থেকে উঠে চলে যেতে লাগলো, কিন্তু উঠে যে কোথাও যাওয়ার আগে সুমাইয়ার পায়ের বাধা পেয়ে আসিফ নিচে পড়ে গেল। আসিফের এভাবে পড়ে যাওয়া দেখে সুমাইয়া হাসতে লাগলো। আসিফ অবাক চোখে সুমাইয়ার দিকে তাকিয়ে রইল। ওভাবে কি দেখছো? তোমার আংটিটা আমার গলার কোথায় আটকে গেছে সেটা দেখছো? হা হা। টেবিলের এক পাশ থেকে একটা আংটি বের করে আসিফের সামনে দেখিয়ে বলল, দেখো তো, এটা সেই আংটি কিনা? আসিফ সুমাইয়ার কাছ থেকে আংটিটা নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, মানে তোমার গলায় এটা আটকে যায়নি? না তো, আমি তো একটু মজা করছিলাম। পেস্ট্রির প্রথম বাইট খাওয়ার সময় আংটিটা পেয়ে গেছিলাম। কি, তুমি এত বড় নাটক কিভাবে করতে পারলে আমার সাথে? জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম? তোমার গলায় আংটি আটকে গেছে দেখে আমার জান গলায় এসে গেছিল, আর তুমি কি না? আসিফ, রিল্যাক্স। আমি তো শুধু এটা দেখতে চাইছিলাম যে আমার কিছু হলে তোমার অবস্থা কি হবে। আসিফ, ভালোবাসা অনুভব করার মধ্যে যে ভালো লাগাটা আছে সেটা অন্য কিছুর মধ্যে নেই। আমি সেই অনুভবটাই পেতে চেয়েছিলাম। আসিফ এবার সুমাইয়াকে জড়িয়ে ধরল আর বলল, আর কখনো এমন করবে না তুমি, কথা দাও। সুমাইয়া আসিফকে জড়িয়ে ধরল আর বলল, কথা দিলাম। এমন সময় আপনার অনায় সেখানে এলো। ওনা সুমাইয়াকে বলল, সুমাইয়া, তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নটাকে আসিফ যেন স্বপ্ন করে ফেলেছে।
এ স্বপ্ন তাই আর বাস্তবে ভাবার ইচ্ছা তার আর হয় না। আপনার একটা জানালার পাশে গিয়ে বলল, সময়টা একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে বলে মনে হয় আসিফের। দ্রুততার সময় এবং ব্যস্ততার সময় প্রায় এসে এভাবে হুট করে তোমার প্রেমে পড়ার সময়টাও খুব দ্রুত ছিল, অথচ বাস্তবতার দোহাই দিয়ে বলতে চাইবার সময় কেন জানি আসিফ বের করতেই পারছে না। মাঝে মাঝে আনমনেই কল্পনায় তাই তোমাকে অনেক প্রশ্ন করে সে। আচ্ছা সুমাইয়া, তুমি কি জানো তুমি এই ছেলেটার চোখের প্রথম ও শেষ অভিমানী? যদি জানো তবে খোলা চোখে কখনো আকাশ দেখো। ওই ছেলেটার চোখে দেখবে একটু করে মেঘ সবসময় তোমার জন্য তোলা আছে, তোমাকে পাবার সুখে কিংবা না পাবার অসুখে। সুমাইয়া, এই ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে। ওর ভালোবাসার আর পরীক্ষা নিও না। ওকে ওকে হ্যাঁ বলে ওর ভালোবাসার সামর্থ্য সম্মান দাও। জি স্যার। আসিফ এবার সুমাইয়ার সামনে হাঁটু গেড়ে বসলো আর ওর সামনে আংটি ধরে বলল, গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি। সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবতে আমার ভালো লাগে শুধুই তোমাকে। তোমার মাঝে হারিয়ে ফেলেছি আমি আমাকে। শোনো ফুল, যদি পারো ভালোবাসা শিখাতে, যদি পারে রাতকে জাগাতে, মেঘ যদি পারে বৃষ্টি চড়াতে, তুমি কি পারবে না এই ছোটোখাটো ঝগড়াগুলোকে ভুলে গিয়ে আমায় ভালোবাসতে, আমাকে বিয়ে করতে? পারবে তো তুমি? হ্যাঁ 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 পারবো। সুমাইয়া এবার তার ডান হাতটা সামনে এগিয়ে দিল। আসিফ সেই আংটিটা সুমাইয়াকে পরিয়ে দিল। আই লাভ ইউ সুমাইয়া, আই লাভ ইউ টু। আপনার ওদেরকে লক্ষ্য করে ওনাকে বলল, না আমাদের অফিসে যে এত সুন্দর একটা কাপল আছে, আমরা তো সেটা আগে জানতামই না। আপনার কথা শুনে সবাই হাসলো। আসিফ সবাইকে চুপ করিয়ে বলল, সুমাইয়া, তুমি যদি ভেবে থাকো এইসব কিছু আমি করেছি বা আমার প্ল্যান, তাহলে তুমি ভুল ভাবছো। আসলে এই সব কিছু আপনার স্যার নিজে করেছেন আমাদের জন্য। আমি জানি, সেটা প্রথমেই বুঝতে পেরেছিলাম, কিন্তু আমার এটা দেখে বেশি ভালো লাগলো যে তুমি সত্যিটা স্বীকার করেছ। সবাই অনেক খুশি, অফিসে সবার মনের মধ্যে আনন্দের ধারা বইছে। অদূরে একটা ফাইল সাইন করানোর জন্য আপনার কেবিনে যাচ্ছিল, পথে দেখা হয়ে গেল রহিম চাচার সাথে। চাচা, আপনি কোথায় যাচ্ছেন? এই কফিটা আপনার বাবারে দিতে যাচ্ছি। ও চাচা, এটা আপনি আমাকে দিয়ে দেন, আমি স্যারকে দিয়ে দেব। আমি স্যারের কাছেই যাচ্ছিলাম। আচ্ছা নাও। অধরা কফিটা নিয়ে আপনার কেবিনের দিকে গেল, কিন্তু কেবিনের দরজার কাছে গিয়ে অধরা থেমে গেল, কারণ ও কিছু একটা শুনতে পেল। আপনার বলো। আজ ওর জন্মদিন, তাই না? আপনার বেশ অবাক চোখে ওনার দিকে তাকিয়ে বলল, জন্মদিন? কার জন্মদিন? কার জন্মদিন সেটা তুইও খুব ভালো করে জানিস, আর আমিও তো। ওনা কথাটা শেষ করতে পারল না, কারণ ও চোখ গিয়ে পড়ল কেবিনের দরজার উপরে। আগেই বলেছি অফিসের সব দরজাগুলো কাচের তৈরি, তাই ওনা বাইরে দাঁড়িয়ে থাকা অধরাকে দেখে ফেলল। কেবিনে দরজা খুলে ওনা অধরাকে বলল, অধরা, তুমি এখানে কি করছো? ওনার এমন প্রশ্নে অধরা একটু ভেবেছেকে খেয়ে গেল। ওই তো আপু, এই ফাইলটা সাইন করাতে এসেছিলাম, আর কফিটাও। ও আচ্ছা আচ্ছা, দাও, এগুলো আমায় দাও, আর তুমি এখন যাও। অধরা ফাইলটা আর কফিটা ওনাকে দিয়ে সেখান থেকে চলে এলো। ওনা কফিটা আর ফাইলটা ভিতরে এনে টেবিলের উপরে রাখলো। ওনা, তোকে একটা খবর দিতে তো ভুলেই গেছিলাম। কি? কাল দিশা আসবো। ওনা, একটা কাজ কর, তুই এখন বাসায় যা, আর ওর জন্য একটু গোছগাছ কর। ওনা বেশ বিরক্তি সহকারে বলল, কেন? এখানে আসার পরে তো ও ওর বাসায় যাবে, সেখানে থাকবে, তাহলে আমরা আবার কি গোছগাছ করব? হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আমাদের বাসায়ও তো আসবে মার সাথে দেখা করতে।
অনা মনে মনে ভাবলো, এই হলো আরেকটা কালসাপ। যদি কোনোদিন নাগিন সিরিয়ালের পরিচালক হতে পারি, তাহলে এই দিশাকে সেই সিরিয়ালের নায়িকা হিসেবে নেব। পুরোই কাল নাগিন একটা। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? যা। যাচ্ছি। অদরা নিজের কেবিনে চলে এলো, নিজের ডেস্কে বসে বলল, ওনারা কি নিয়ে কথা বলছিলেন? জন্মদিন? কার জন্মদিন আজ? অফিসের কারোর নাকি স্যারের বাসার কারোর? স্পষ্টভাবে তো কিছুই শুনতে পেলাম না। আর একটু পরে যদি অনাফুর চোখে পড়তাম, তাহলে হয়তো জানতে পারতাম যে আজ কার জন্মদিন। ওহ, ও অদরা, তুই এসব কি বলছিস? তুই জানিস না গোপনে কারোর কথা শুনতে নেই? আর এমনিতে যারই জন্মদিন হোক, তাতে আমার কি? রাতের বেলা অদরা ডিনার শেষ করে নিজের ঘরে এলো। লাইট অফ করে ঘুমাতে যাচ্ছিল। হঠাৎ ওর মনে পড়লো আসিফের প্রপোজ করাটা। সত্যি সুমাইয়া অনেক লাকি যে ও আসিফের মতো এত ভালো একটা ছেলেকে পেয়েছে। কিন্তু আসিফ সে সময় কি বলল? আজকে সব প্ল্যান সার করেছিল। হঠাৎ অদরার মনে পড়ে গেল আফনানের সেই হাসি মুখটা। অদরা এক মনে বলতে লাগলো, এই ছেলে এভাবে হাসো কেন? তুমি জানো না এভাবে হাসলে তোমায় কত সুন্দর লাগে? আর আজ কিসব প্ল্যান করেছিলে তুমি? কিসব বলছিলে বলো তো? আচ্ছা, তোমার বলা সে প্রত্যেকটা কথা আমার মনে এসে কেন লাগছিল বলো তো? তবে কি? এবার অদরা বুঝতে পারলো যে ও কিসব বলছে। নিজের মাথায় নিজে একটা সাপোর্ট মেরে বলল, সি সি, কী সব বলছি আমি? না অদরা, কি ভুলভাল ভাবছিস তুই? এখন ঘুমিয়ে পড়, না হলে কাল অফিসে যেতে দেরি হয়ে যাবে। পরদিন সকালবেলা অদরা আর আসিফ একসাথে কথা বলতে বলতে অফিসের ভেতর ঢুকছে। এমন সময় একটি মেয়ে সাইড প্লিজ বলে তাদের পাশ দিয়ে যাওয়ার সময় অদরাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটল যে কেউ কিছু বুঝতে পারল না। অদরা ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গেল। মেঝে থেকে উঠতে উঠতে ওই মেয়েটাকে বলল, এক্সকিউজ মি, আপনার মধ্যে কি ভদ্রতা বলে কোনো জিনিস নেই? একে তো ধাক্কা মেরে ফেলে দিলেন, আর তার উপর আবার সরিও বলছেন না যে? অদরার কথা শুনে মেয়েটা অদরার দিকে ফিরে রাগান্বিত স্বরে বলল, সরি বলবো? তা আবার তোমাকে? আমি কে তুমি জানো? তোমার এই ব্যবহারের জন্য আমি তোমাকে শাস্তি দিতে পারি, সেটা কি তুমি জানো? নেহাত আমি এখন একটু ব্যস্ত আছি, তাই এখন কিছু বলছি না, কিন্তু আমি তোমাকে পরে ঠিক দেখে নেব। কথাগুলো বলে মেয়েটি চলে গেল। অদরা জোরে জোরে চিৎকার দিয়ে বলল, দেখে নেবে মানে? আমিও কি ছেড়ে দেব নাকি? যত সব ফালতু পাবলিক। অদরা প্লিজ শান্ত হও, আর একটু আস্তে কথা বলো। আসিফ, শান্ত হব মানে? তুমি দেখলে না উনি কিভাবে আমার সাথে কথা বলে গেলেন? আমি দেখেছি, কিন্তু উনি সবার সাথেই এভাবেই কথা বলেন, আর ওনার কথাগুলা আমাদেরকে শুনতেই হয়, না হলে আমাদের চাকরিও চলে যেতে পারে। অদরা এবার শান্তভাবে বলল, কে উনি? উনি হলেন দিশা চৌধুরী, এই অফিসের নতুন স্টাফ কন্ট্রোলার। তো স্টাফ কন্ট্রোলার হলেই কি এভাবে কথা বলতে হবে নাকি? আর আমাদেরকেও কেন শুনতে হবে? কারণ উনি খুব শীঘ্রই উনি অফিসের বস হয়ে যাবেন। কিছুদিন আগে আফনান স্যারের সাথে ওনার এঙ্গেজমেন্ট হয়েছে। আসিফের বলা শেষ কথাটা শুনে অদরা অনেক অবাক হয়ে গেল, আর তার সাথে একটা ব্যথা অনুভব করলো, একটা চিনচিন ব্যথা, যেটা বুকের বাঁ পাশে হচ্ছে। এই 3 দিন আফনানের সাথে কাজ করে আফনানকে বেশ পছন্দ করে ফেলেছে অদরা, তবে এই বিষয়ে এখনও ও জানে না। অদরা আর আসিফ যার যার কেবিনে চলে গেল। অদরা মনে মনে ভাবলো, স্যারের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কেন হলো? আর কিছুদিন পরে করলে কি সমস্যা হতো? হঠাৎ অদরার খেয়াল হলো যে ও কি ভাবছে। দূর, এসব কি আমি কি ভাবছি? উনি যত এঙ্গেজমেন্ট করুক না কেন, তাতে আমার কি? তবে একটা কথা বলতে হয়, স্যারের পছন্দ মোটেও ভালো না। মেয়েটা আমার সাথে যেভাবে ব্যবহার করলো,
এসব ভাবতে ভাবতে অদরা নিজের টেবিলে একটি ফাইল দেখে। ও শিট, এই ফাইলটা আমার টেবিলে এখনও কি করছে? এটা তো স্যার গতকাল তার কাছে দিয়ে আসতে বলেছিলেন। ইস, যাওয়ার সময় একদম খেয়াল ছিল না। এখন যদি স্যার এই ফাইলটা খোঁজেন তাহলে তো পাবেন না, আর আমার উপরে অনেক রাগ করবেন। যাই ফাইলটা এখনই তার কাছে দিয়ে আসি, হয়তো একটু বকবে, তা আমি শুনে নেব। অদরা ফাইলটা হাতে নিয়ে আপনানের রুমের দিকে গেল। রুমের দরজার কাছে আসতে পেছন থেকে রহিম চাচা অদরাকে বললেন, অদরা মা, এখন যেও না ভেতরে। কেন চাচা, কি হয়েছে? দিশা ম্যাডাম ভিতরে আছেন, তাই বলছিলাম। এই বলে রহিম চাচা চলে গেলেন। অদরা এবার মনে মনে ভাবল, দিশা ম্যাডাম না ছাই, কিন্তু উনি এখন স্যারের সাথে রুমের মধ্যে কি করছেন? প্রেম করছেন? সি না, আমি এখানে বাইরে কেন দাঁড়িয়ে থাকবো? স্যার তো আমাকে বলেননি যে দিশা ম্যাম তার রুমে থাকলে আমি রুমে যেতে পারবো না। আর এমনিতে আমি তো আড্ডা দেওয়ার জন্য যাচ্ছি না, অফিসের কাজেই যাচ্ছি। এত সব ভেবে অদরা দরজা কয়েকবার নক করে ভেতরে ঢুকে অদরা যা দেখলো তা দেখে তো অদরা চোখ কপালে উঠে গেল। অদরা দেখলো। গল্পটি কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটির নেক্সট পার্ট খুব দ্রুতই আসবে। গল্পটিকে শেয়ার দিবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।